মাই ডিয়ার ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকা নিয়েছি এবং এইখান থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি। এই এডিটোরিয়ালসের একটা অংশ আমরা অনুবাদ করব এবং এখান থেকে বড় বড় মতোই আমরা ভোকাবুলারি এবং ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা হেডিং করে নিতে পারি। বি প্রুডেন্ট অর্থাৎ বিচক্ষণ হন। বি হওয়া বা হন, প্রুডেন্ট বিচক্ষণ বা প্রজ্ঞাবান। একসাথে বি প্রুডেন্ট অর্থাৎ প্রজ্ঞাবান হন বা বিচক্ষণ হন, উইথ সাথে, নিউ নতুন, বাজেট প্ল্যানিং অর্থাৎ বাজেট পরিকল্পনা সাথে। আমরা যদি একসাথে বলি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে নতুন বাজেট পরিকল্পনার বিষয়ে প্রজ্ঞাবান হন। আবারও যদি বলি, প্লিজ টেক ইট ইজি, যে নতুন বাজেট পরিকল্পনার বিষয়ে প্রজ্ঞাবান হন। ওকে, এরপরে আমরা আরেকটি ছোট্ট হেডিং এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা পড়ি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন। এখানে গুড উপসর্গ সু এর মতো কাজ করছে, সুশাসন, গভর্নেন্স শাসন। গুড গভর্নেন্স আমরা অনেকেই হয়তো জানি যে গুড গভর্নেন্স শব্দটি বিশ্বব্যাংক কর্তৃক সংযুক্ত হয়েছে, অর্থাৎ এই যে শব্দ যুগল পছন্দ করা হয়েছে বিশ্বব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এই শব্দটিকে সংযুক্ত করেছে যে গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন ইজ ক্রুশিয়াল অর্থাৎ অতীব জরুরি বা গুরুত্বপূর্ণ। অনেক বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ বোঝাতে, আর্জেন্ট বোঝাতে আমরা সাধারণত এই ক্রুশিয়াল শব্দটিকে ব্যবহার করে থাকি। ফর জন্য, ওভারকামিং অর্থাৎ অতিক্রম করা বোঝাতে, অতিক্রম করার জন্য এখানে ওভারকামিং ব্যবহার হয়েছে অ্যাজ এ জেরান্ট হিসেবে। আমরা সাধারণত জানি প্রিপোজিশন প্লাস কোনো আইএনজি-যুক্ত ফর্ম অর্থাৎ জেরান্ট হিসেবে আমরা অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করে থাকি। এখানে অর্থটা দিচ্ছে যে ওভারকামিং ইকোনমিক চ্যালেঞ্জেস অর্থাৎ অর্থনৈতিক যে বাধাসমূহ আছে বা অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা সমূহ আছে। আমরা সাধারণত এই গুড গভর্নেন্স, সোশ্যাল, ওভারকামিং, ইকোনমিক চ্যালেঞ্জেস এই শব্দগুলোর সাথে পূর্ব পরিচিত। তারপরেও আমরা আবার শিখে নিলাম। আমরা এখান থেকে যেই 4টি শব্দকে নোট ডাউন করতে পারি, প্রথমত হচ্ছে প্রুডেন্ট অর্থাৎ বিচক্ষণ বা প্রজ্ঞাবান, এবং শব্দযুগল অর্থাৎ কমপ্লেক্স শব্দ হিসেবে আমরা শিখতে পারি বাজেট প্ল্যানিং, যে বাজেট পরিকল্পনা, অ্যান্ড গুড গভর্নেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এবং আপনি আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে ব্যবহার করতে পারেন। অর্থাৎ সুশাসন ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ বা অতীব জরুরি, ফর ওভারকামিং ইকোনমিক চ্যালেঞ্জেস অর্থাৎ অর্থনৈতিক যে বাধাসমূহ বা যে চ্যালেঞ্জ সমূহ আছে তা অতিক্রম করতে বা এড়িয়ে যেতে বা পাশ কাটিয়ে যাওয়ার জন্য এই সুশাসন অর্থাৎ এই গুড গভর্নেন্স খুবই গুরুত্বপূর্ণ বা অতীব জরুরি। যাই হোক, আমরা আমাদের যে প্রধান হেডিং এবং সাব হেডিং তা পড়ে নিলাম। এখন আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। এখানে আরেকটি ছোট্ট করে বলা আছে যে মেজর চ্যালেঞ্জেস অ্যাহেড অফ বাজেট অর্থাৎ বাজেটের সামনে, অর্থাৎ বাজেটকে সামনে রেখে অনেক বেশি বড় বড় প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জেস আছে। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসছি। মূল আলোচনা করি। দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার, এখানে যেহেতু বাংলাদেশ সরকারকে নির্দিষ্ট করে বুঝিয়েছে এজন্য আর্টিকেল দা ব্যবহার হয়েছে। ইজ প্রিপেয়ারিং প্রস্তুতি নিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়েছে। টু প্লেস দিতে। দেখুন, আমরা সাধারণত প্লেস এর অর্থটা ব্যবহার করি জায়গা বোঝাতে বা স্থান বোঝাতে, কিন্তু এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ ইনফিনিটিভ ভার্ব। ওকে, এর অর্থটা দিচ্ছে দিতে, এইরকম যে দিতে অর্থটা দিচ্ছে। এরপর যদি আমরা একটু লক্ষ্য করি, ইটস ফার্স্ট প্রপোজাল অর্থাৎ এটির প্রথম অনুমোদন। এখানে এই ইটস বলতে বোঝাচ্ছে এই বাংলাদেশ গভর্নমেন্ট বা এই সরকারকে বুঝিয়েছে যে সরকারের প্রথম অনুমোদন দিতে প্রস্তুতি নিচ্ছে। ফর
জন্য আমি প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করব, এরপরে আমরা একসাথে অনুবাদ করব। ফর জন্য দ্য ন্যাশনাল বাজেট, জাতীয় যে বাজেট আছে, জাতীয় বাজেটের জন্য। অফ ফিসক্যাল ইয়ার, অর্থাৎ এখানে সংক্ষিপ্তে লেখা আছে ফিসক্যাল ইয়ার, FY ফিসক্যাল ইয়ার 2024 to 2025। এখন আমরা যদি একসাথে অনুবাদ করি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এই যে, একটু লক্ষ্য করি যে অর্থনৈতিক বছর 2024-25 সালের জাতীয় বাজেটের জন্য বাংলাদেশ সরকার, অর্থাৎ সরকার এটির প্রথম অনুমোদন দিতে প্রস্তুতি নিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আবারও বলি একসাথে, যদি একেবারে গুছিয়ে অনুবাদ করি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এই যে, অর্থনৈতিক বছর 2024-25 সালের জাতীয় বাজেটের জন্য বাংলাদেশ সরকার অথবা গভর্নমেন্ট বা বর্তমান যে সরকার কি এটির প্রথম অনুমোদন দিতে প্রথম অনুমোদন দিতে প্রস্তুতি নিচ্ছে। দেখুন কিভাবে কোন অংশটা কখন কিভাবে বসালেন। কিন্তু আপনি যখন প্রতিটি শব্দের অর্থই জেনে যাবেন তখন আপনি আমি ঠিক যেইভাবে বললাম বাংলাটিকে যে এইভাবেই লিখতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যেভাবে সৌন্দর্যবোধ, অর্থাৎ আপনি যেভাবে সুন্দর করে সাজাতে পারেন বাংলা শব্দ চয়ন করে, ঠিক সেইভাবেই আপনি লিখলে ইনশাল্লাহ আপনার ভালো হবে। যাই হোক, তাহলে আমরা পেলাম যে 2024-25 সালের অর্থনৈতিক বছরের জাতীয় বাজেটের জন্য বাংলাদেশ সরকার তার, অর্থাৎ এটির প্রথম অনুমোদন দিতে প্রস্তুতি নিচ্ছে। রাইট? ওকে। এরপরে আমরা এর পরের অংশ একটু লক্ষ্য করি। এখানে একটি হাইফেন দিয়ে ড্যাশ দেওয়া আছে। ড্যাশ দেওয়ার মানে হচ্ছে সংযুক্তি বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বাক্যটি শেষ হয়ে যায়নি, আরো আছে। ওকে। দ্য বাজেট, ওকে, দ্য ফার্স্ট বাজেট, অর্থাৎ প্রথম বাজেট আফটার দ্য 12th জেনারেল ইলেকশন। আমরা জানি যে আমাদের যে দ্বাদশ সাধারণ ইলেকশন শেষ হয়েছে, তারপর এটি হচ্ছে প্রথম বাজেট। ওকে। অ্যাট এ টাইম, এমন একটি সময়। অ্যাট এ টাইম এর অর্থটা হচ্ছে এমন একটি সময়। ওকে। when, যখন, দ্য ইকোনমি, অর্থনীতি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে বোঝাতে এখানে দ্য ইকোনমি ব্যবহার হয়েছে। ওকে। ইজ গোয়িং, অর্থাৎ যাচ্ছে। ইজ গোয়িং যাচ্ছে, থ্রু অর্থাৎ ভিতর দিয়ে। ইজ গোয়িং থ্রু ভিতর দিয়ে যাচ্ছে, আ ক্রিটিক্যাল স্টেজ। ক্রিটিক্যাল অর্থাৎ একেবারে সংকটাপূর্ণ বা ক্রিটিক্যাল। দ্যাট মিনস আমরা অনেক সময় বিশেষ সংবেদনশীল বোঝাতে এই শব্দটিকে চয়ন করে থাকি। ক্রিটিক্যাল স্টেজ অর্থাৎ খুবই সংবেদনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ওকে। আমরা যদি আবারও একটু পড়ি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এই যে, দ্য ফার্স্ট বাজেট আফটার দ্য 12th জেনারেল ইলেকশন, দ্বাদশ জাতীয় নির্বাচনের বা সাধারণ নির্বাচনের পর প্রথম বাজেট। আবারও এখানে ড্যাশ দিয়ে বোঝানো হয়েছে যে এটার সাথে এটা সংযুক্তি আছে। অ্যাট এ টাইম, এমন একটি সময়ে, when, যখন, দ্য ইকোনমি অর্থাৎ অর্থনীতি, ইজ গোয়িং যাচ্ছে, থ্রু আ ক্রিটিক্যাল স্টেজ সংবেদনশীল পরিস্থিতির বা সংবেদনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হোয়াটএভার, আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি এখানে আপনারা সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা আপনি বুঝতে পারেন বা পয়েন্ট আউট করতে পারেন, প্লিজ কমেন্টস এর মাধ্যমে আমাকে অবগত করবেন। এরপর আমরা দেখি এখানে বলা হয়েছে এক্সপার্টস, অর্থাৎ বিশেষজ্ঞ। এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞ। আমরা যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ, যারা প্রজ্ঞাবান বিজ্ঞবান তাদেরকে বোঝাচ্ছে যে এক্সপার্ট। বিশেষজ্ঞরা পয়েন্টেড আউট, অর্থাৎ নিরূপণ করেছে বা
নির্দিষ্ট করেছে বা কোনো কিছুকে পয়েন্টেড আউট। মাথায় রাখবেন এটা খুবই একটি ইউজেবল শব্দ, অর্থাৎ পয়েন্টেড আউট একসাথে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব হিসেবে ব্যবহার হয়। মানে এইগুলো মানে শনাক্ত করা, পয়েন্টেড আউট শনাক্ত করা, নিরূপণ করা এই অর্থে ব্যবহার হয়ে থাকে। থ্রি মেজর চ্যালেঞ্জেস অর্থাৎ প্রধান তিনটি প্রতিবন্ধকতা বা বাধা। এর অর্থটা হচ্ছে যে তিনটি প্রধান প্রতিবন্ধকতা। নেমলি প্রধানত, নেমলি প্রধানত আমরা নেম ব্যবহার করি। নেম যখন আমরা এলওয়াই যুক্ত অর্থাৎ অ্যাডভার্ব করে দিচ্ছি তখন অর্থটা দিচ্ছে প্রধানত। স্লো ইকোনমি গ্রোথ অর্থাৎ ধীরগতির অর্থনৈতিক গ্রোথ বা প্রবৃদ্ধি। আমরা যদি আবার একটু পড়ি, প্লিজ টেক ইট ইজি। Experts have pointed out three major challenges. বিশেষজ্ঞরা তিনটি প্রধান প্রতিবন্ধকতা শনাক্ত করেছেন। অর্থটা হচ্ছে বিশেষজ্ঞরা তিনটি প্রধান প্রতিবন্ধকতা শনাক্ত করেছেন। নেমলি প্রধানত, দয়া করে নোট ডাউন করবেন, নেমলি প্রধানত। আমি এক বা একাধিক উচ্চারণ করব বা এক বা একাধিক বলবো এই জন্য যে যাতে আপনারা শুনেই আপনাদের মাথায় মনে রাখতে পারেন। ওকে, প্রধানত স্লো ইকোনমিক গ্রোথ একসাথে একটি শব্দ, তিনটি শব্দ মিলে একটি অর্থ দিচ্ছে। এই যে যে ধীর গতির অর্থনৈতিক যে প্রবৃদ্ধি বা গ্রোথ। গ্রোয়িং ডেট বার্ডেন অর্থাৎ ক্রমবর্ধমান যে ঋণ বোঝা, ঋণের বোঝা। আমরা এই শব্দগুলোকে একসাথে মুখস্থ রাখার চেষ্টা করব, মাথায় রাখার চেষ্টা করব এই জন্য যে আমাদের প্যারাগ্রাফ রাইটিং বলেন, আমাদের প্রকাশ রাইটিং বলেন, আমাদের কম্পোজিশন রাইটিং বলেন, যে কোনো প্রয়োজনে এগুলো অত্যন্ত প্রয়োজন। তাহলে এর অর্থটা হচ্ছে গ্রোয়িং ডেট বার্ডেন। এখানে মাথায় রাখবেন এই আমরা অনেক সময় এটাকে প্রোনাউন্সিয়েশনটা টেক্ট বলে থাকি, কিন্তু না, এর এখানে এই বিটা উচ্চ থাকবে অর্থাৎ ডেট, এন্ড বার্ডেন অর্থাৎ বোঝা। এর অর্থটা হচ্ছে গ্রোয়িং। গ্রোয়িং এর অর্থটা দিচ্ছে ক্রমবর্ধমান অর্থাৎ বিদ্যমান, ক্রমবর্ধমান অর্থাৎ বাড়তি আছে এরকম বোঝাতে। যে ক্রমবর্ধমান ঋণের বোঝা এও একটি কারণ, মেজর চ্যালেঞ্জের মধ্যে এও একটি চ্যালেঞ্জ। অ্যান্ড এবং ইন ইনফ্লেশনারি প্রেশার অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত যেটা মুদ্রাস্ফীতি জনিত চাপ। আমরা জানি মুদ্রাস্ফীতি বলতে কি বোঝাচ্ছে, ইনফ্লেশন এর অর্থ হচ্ছে মুদ্রা, মুদ্রাস্ফীতি। আর ইনফ্লেশনারি এখানে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ইনফ্লেশনারি অর্থাৎ মুদ্রাস্ফীতি জনিত, এর অর্থটা হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত প্রেশার, চাপ। আমরা জানি যে মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়। মুদ্রাস্ফীতি হচ্ছে, আমি একেবারে সংক্ষিপ্ত বলে দিই, এর অর্থটা হচ্ছে টাকার মান কমে যাওয়া, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। আপনার পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু আপনি এক পকেট ভর্তি টাকা নিয়ে গিয়ে দেখা গেল যে এক ব্যাগ খাবার বা এক ব্যাগ তরকারি কিনতে পারলেন না। দ্যাট মিনস হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত, যেখানে অর্থের অর্থাৎ টাকার অবমূল্যায়ন এবং একই সাথে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, তাকে বোঝাচ্ছে ইনফ্লেশনারি প্রেশার। দ্যাট মিনস এখানে মুদ্রাস্ফীতি জনিত চাপ। ওকে, এরপরে আবারও ড্যাশ ব্যবহার করা হয়েছে। আসলে ইংরেজি সংবাদগুলো সাধারণত ড্যাশ ব্যবহার করে যে পরবর্তী বাক্যের সাথে সংযুক্তি বোঝাচ্ছে। এখানেই কিন্তু আবার ড্যাশ ব্যবহার হয়েছিল, তার মানে সংযুক্তি বোঝাচ্ছে, এখানে শেষ হয়ে যায়নি। এখানে ড্যাশ ব্যবহারটা অতীব জরুরি ছিল না, এরপরও এরা করেছে। ওকে, সরি, দেখ যে নিড টু বি অ্যাড্রেস অর্থাৎ এগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। অর্থাৎ এই যে যে তিনটা চ্যালেঞ্জেস সেইগুলোকে দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, এগুলোকে কি করা উচিত, এগুলোকে অ্যাড্রেসড দ্যাট মিনস হচ্ছে চিহ্নিত করা দরকার। নিড টু বি অর্থাৎ দরকার। ইন দ্য নিউ বাজেট অর্থাৎ এই নতুন যে বাজেট আছে সেই নতুন বাজেটে এগুলোকে কি অ্যাড্রেস করা দরকার, অর্থাৎ এগুলোকে শনাক্ত করা দরকার। টু টার্ন থিংস অ্যারাউন্ড অর্থাৎ সফল করতে। এই থিংস বলতে বোঝাচ্ছে
এই যে যেই ইয়াগুলো আছে অর্থাৎ এই যে যে চ্যালেঞ্জেস গুলো আছে অ্যান্ড টার্ন থিংস অ্যারাউন্ড অর্থাৎ সফল করতে। এটি একটি ফ্রেজাল ওয়ার্ড অর্থাৎ ফ্রেজাল ভার্ব টার্ন অ্যারাউন্ড একসাথে অর্থাৎ সফল করা বোঝাতে যে টু বিকাম সাকসেসফুল এই অর্থে আমরা সাধারণত এই ফ্রেজাল ওয়ার্ডটা ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি অর্থাৎ টু টার্ন থিংস অ্যারাউন্ড অর্থাৎ এগুলোকে সফল করতে। আমরা যদি আবারও একটু দেখি যে এক্সপার্ট হ্যাভ পয়েন্টেড আউট থ্রি মেজর চ্যালেঞ্জেস অর্থাৎ বিশেষজ্ঞরা তিনটি প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করেছে, পয়েন্টেড আউট চিহ্নিত করেছে, নেমলি প্রধানত ইকোনমিক স্লো ইকোনমিক গ্রোথ অর্থাৎ ধীরগতির অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, গ্রোয়িং ডেট বার্ডেন অর্থাৎ ক্রমবর্ধমান যে ঋণের বোঝা, অ্যান্ড ইনফ্লেশনারি প্রেশার মুদ্রাস্ফীতিজনিত যে চাপ। দ্যাট অর্থাৎ এই তিনটিকে বোঝাতে দ্যাট ব্যবহার হয়েছে অ্যাজ এ ক্লোজ মার্কার হিসেবে। দ্যাট নিড টু বি অ্যাড্রেস যা চিহ্নিত করা প্রয়োজন ইন দ্য নিউ বাজেট এই নতুন বাজেট পরিকল্পনায় টু টার্ন থিংস অ্যারাউন্ড এগুলোকে সফল করতে অর্থাৎ সফল করা বোঝাতে এই অর্থে বা এগুলোকে ভালো করতে এই সেন্সে এখানে ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি আবারও বলছি, আমি এক বা একাধিকবার একই বাক্য এবং একই শব্দ উচ্চারণ করছি শুধুমাত্র আপনাদের যাতে মাথায় থেকে যায় সেই জন্য। ওকে, পরবর্তীতে আমরা দেখি উই এগ্রি। আমরা রাজি বা আমরা উই এগ্রি আমরা একমত দ্যাট যে দিস থ্রি ইস্যুস অর্থাৎ এই যে যে আমরা যে তিনটা ইস্যু দেখলাম সেই তিনটা ইস্যু ইনডিড ডিমান্ড অর্থাৎ পরিকৃতপক্ষে ইনডিড অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে পরিকৃতপক্ষে ডিমান্ড ডিমান্ড করে দ্য মোস্ট অ্যাটেনশন। এই ডিমান্ড এখানে ব্যবহার হয়েছে আমরা জানি ডিমান্ড এর অর্থ চাহিদা অ্যাজ এ এখানে ডিমান্ড ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসেবে অর্থাৎ আমরা যদি আবার একটু দেখি যে আমরা একমত যে দিস থ্রি ইস্যুস অর্থাৎ এই তিনটি ইস্যু পরিকৃতপক্ষে চাহিদা বা চায় চাহিদা বা চায় মোস্ট অ্যাটেনশন অর্থাৎ সবচেয়ে মনোযোগ অর্থাৎ সবচেয়ে বেশি মনোযোগ চায় অ্যান্ড টু মেক এবং টু মেক করতে বা টু মেক দিতে ইমপ্রুভমেন্ট অর্থাৎ এই একেবারে উন্নয়ন অর্থাৎ এখানে ইমপ্রুভমেন্ট অর্থাৎ উন্নতি করতে বা এখানে অনেকটা এরকম যে উন্নতি যে ইমপ্রুভমেন্ট আমরা জানি ইমপ্রুভ এর নাউন ফর্ম হচ্ছে ইমপ্রুভমেন্ট। ওকে, উন্নয়ন বা ভালো করতে অন দিস ফ্রন্টস অন দিস ফ্রন্টস এই ফ্রন্টস বলতে বোঝাচ্ছে এই যে যে পূর্ববর্তীতে আমরা যে তিনটি ইস্যুকে আলোচনা করলাম বা সেই তিনটি বিষয়কে বোঝানো হয়েছে। দ্য গভর্নমেন্ট মাস্ট বি কসাস অর্থাৎ গভর্নমেন্ট নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার হয়েছে গভর্নমেন্ট মাস্ট বি অবশ্যই কসাস সতর্ক হতে হবে ইন ইটস অর্থাৎ এটির বাজেটারি প্ল্যানিং অর্থাৎ এই যে অর্থ সংক্রান্ত যে প্ল্যানিং অর্থাৎ বাজেটারি এই যে যে বাজেট পরিকল্পনায় বাংলাদেশ সরকারকে অবশ্যই সতর্ক হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা যা শিখতে পারি তা হলো ইনডিড পরিকৃতপক্ষে, ডিমান্ড অর্থাৎ চায় বা চাহিদা, অ্যান্ড টু মেক এখানে কিন্তু টু মেক মেক কিন্তু এখানে ডু এর মতো কাজ করেছে অথবা আমরা মেক না দিয়ে সরাসরি টু ইমপ্রুভমেন্ট এই পর্যন্ত টু ইমপ্রুভ এই পর্যন্ত দিতে পারতাম ইমপ্রুভমেন্ট না দিয়ে মেক না দিয়ে এই পর্যন্ত দিতে পারতাম অর্থাৎ উন্নয়ন করতে অন দিস ফ্রন্টস দ্য গভর্নমেন্ট মাস্ট বি কশাস অবশ্যই মাস্ট বি অবশ্যই বোঝাতে মাস্ট বি অবশ্যই হতে হবে এই অর্থে মাস্ট বি কশাস অর্থাৎ সতর্ক and in its budgetary planning এটি অর্থ সংক্রান্ত পরিকল্পনায় অর্থাৎ বাজেট পরিকল্পনায়। যাই হোক আমরা আরো একটু পড়ি এরপরে আমরা অবশ্যই আর পড়বো না কারণ বেশি হয়ে গেলে আমরা অনেকে নিতে পারি না। বাংলাদেশ হ্যাজ বিন সাফারিং অর্থাৎ বাংলাদেশ ভোগ করতেছে অর্থাৎ পূর্ব থেকে এখনো চলমান সাফারিং ফ্রম পারসিস্টেন্টলি হাই ইনফ্লেশন আমরা
পূর্বেও আলোচনা করেছি ইনফ্লেশন বলতে কি বোঝায়। হাই ইনফ্লেশন দ্যাট মিনস হচ্ছে ঊর্ধ্ব যেই মুদ্রাস্ফীতি, অর্থাৎ পার্সেন্টেজলি দ্যাট মিনস হচ্ছে এখানে পারসিস্টেন্টলি অনেকটা ক্রমবর্ধমান এরকম বোঝাচ্ছে। সাধারণত পারসিস্টেন্ট এর অর্থটা হচ্ছে একগুই, অর্থাৎ সে যেদিকে যাচ্ছে সেই দিকেই, আবার সে যেটা করতে চাচ্ছে সেটাই করতেছে। এই অর্থে পারসিস্টেন্টলি দ্যাট মিনস হচ্ছে ক্রমাগত, রাইট, এরকম বোঝাচ্ছে। ওকে, আমরা যদি একসাথে অর্থটা দাঁড় করাই তাহলে অর্থটা হচ্ছে এই যে যে বাংলাদেশ সাফার বা ভুগতেছে ফ্রম আ পারসিস্টেন্টলি হাই ইনফ্লেশন, অর্থাৎ আহ, ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতিতে ভুগতেছে ফর ওভার 1.5 ইয়ার্স, অর্থাৎ 1.5 বছর। ওয়ান অর্থাৎ এক, অর্থাৎ এক এবং অর্ধেক বছর, অর্থাৎ 1.5 বছর ধরে। আমরা এখানে একটা জিনিস নোট ডাউন করব, এই ফর এর অর্থটা হচ্ছে ধরে, অর্থাৎ 1.5 বছর ধরে, 1.5 বছর ধরে, 1 বছর এবং অর্ধেক বছর, 1.5 বছর ধরে বাংলাদেশ পার্সেন্টেজলি হাই ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন অর্থাৎ ক্রমাগত উচ্চ ইনফ্লেশনে বাংলাদেশ 1 বছর, 1.5 বছর যাবৎ ভুগতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখি এখানে বলা আছে as as per the latest data of বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিককালের ডাটা অনুযায়ী ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি stood at 9.81% in March 2024, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একেবারে সর্বশেষ ডাটা অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী ইনফ্লেশন দাঁড়িয়েছে কত, 9.81% ইন মার্চ, অর্থাৎ 2024 সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডাটা অনুযায়ী ইনফ্লেশন দাঁড়িয়েছে 9.81। ওকে, উইথ the monthly average over the past 20 months reaching 9.69%। একসাথে দেখুন, এই বাক্যটির একটা অংশ হচ্ছে এইটা, এই বাক্যটির একটা অংশ হচ্ছে এই পুরো অংশটা, অর্থাৎ সাথে এরকম বোঝাচ্ছে যে গত 12 মাসে, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, যে গত 12 মাসে মান্থলি এভারেজ অর্থাৎ মাসপ্রতি গড়, এই বিষয়টা দাঁড়িয়েছে কত, 9.69%। অর্থাৎ এই যে 9.81% সেটা প্রতি মাসে গত 12 মাসে সেটা দাঁড়িয়েছে কত, 9.69%। আমরা জানি যে আমাদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে মুদ্রাস্ফীতি জনিত কারণে। আমরা অনেক সময় পকেট ভর্তি টাকা নিয়ে যাই কিন্তু ব্যাগ ভর্তি বাজার আনতে পারি না। সেই সেন্সকেই আমরা, আর সেই জন্যই আমরা অনেক সময় ভুগতে হচ্ছে বা আমরা ভুগে থাকি। ওকে, এখানে আমরা দেখি দিস ইজ ইন স্পাইট অফ, এই ইন স্পাইট অফ আমরা একেবারে পূর্বে বসাতে পারতাম, অর্থাৎ সত্ত্বেও। এর অর্থটা হচ্ছে দিস ইজ ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট অর্থাৎ সত্য বা প্রকৃতপক্ষ, অর্থাৎ ইহা থাকা সত্ত্বেও, এই সত্য থাকা সত্ত্বেও, এরকম অর্থ দিচ্ছে যে দিস ইজ ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট, এই সত্য থাকা সত্ত্বেও যে ইনফ্লেশন হ্যাজ কাম ডাউন গ্লোবালি, অর্থাৎ ইনফ্লেশন কাম ডাউন দ্যাট মিনস হচ্ছে কমা, কাম ডাউন আমরা সাধারণত কাম ব্যবহার করি আশা অর্থে, ডাউন মানে একসাথে ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব হিসেবে, কাম ডাউন কমেছে গ্লোবালি বিশ্বব্যাপী, অর্থাৎ বিশ্বব্যাপী এই ইনফ্লেশন মুদ্রাস্ফীতি কমেছে। দ্য ইনফ্লেশনারি প্রেশার অর্থাৎ এই যে আহ, মুদ্রাস্ফীতি জনিত যে চাপ, অ্যালং উইথ সাথে শ্রিঙ্কিং ইনকাম অপরচুনিটিজ, অর্থাৎ শ্রিঙ্কিং সংকুচিত বা সংকীর্ণ সংকুচিত যে ইনকাম আয় সুযোগ,
in a post-COVID economy. পোস্ট কোভিড ইকোনমির সময় অর্থাৎ পোস্ট কোভিড এই যে বর্তমান সময়কে বোঝাচ্ছে অর্থাৎ যে কোভিড ইকোনমির পরবর্তী যে ইকোনমি সেটাকে বোঝাচ্ছে পোস্ট কোভিড ইকোনমি হ্যাজ low and fixed income groups to a point where they have had to cut corners with their dietary requirement, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। এটাকে আমি অনুবাদ করলাম না, এই অংশটা আপনাদের জন্য অনেক বড় একটা অংশ। তারপর চেষ্টা করবেন যে যতটুকু পারেন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ। আজ আমি বেশি বাড়াবো না, এই পর্যন্ত আপনাদের কাজ। প্লিজ টেক ইট ইজি এবং যে যেভাবেই পারেন, যদি না পারেন অনুবাদ করতে অবশ্যই আমি কমেন্টসে করে দেব, আর যদি পারেন অবশ্যই চেষ্টা করবেন যে যতটুকু পারেন। আর যে যদি একেবারেই না পারেন অবশ্যই এখানকার যেই শব্দ আছে গুরুত্বপূর্ণ শব্দ তা আমাকে অবশ্যই উল্লেখ করে দিবেন। যেমন ইনফ্লেশনারি প্রেশার এর অর্থ কি, শ্রিঙ্কিং এর অর্থ কি, অপরচুনিটিজ এর অর্থ কি, পুশ এর অর্থটা কি, লো অ্যান্ড ফিক্সড ইনকাম গ্রুপ এর অর্থটা কি, এই ব্যাপারগুলোকে পয়েন্ট আউট করে দিতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস করি।